আজকের প্রস্তাবিতে আছেন লন্ডন প্রবাসী স্বনামধন্য কবি মোহাম্মদ শরীফুজ্জামান। সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠান থেকে সবাইকে সানন্দে স্বাগতম। সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানে আমি আবু সুফিয়ান খান। অনুগ্রহ করে সবাই আমার সাথে থাকুন। মহাশান্তির যোগ হয়ে আছে সুপ্রভাত কবিতার ভালোবাসা 23তম পর্বে। চলছে মাহে রমজান। সবাইকে রমজানুল মোবারকের সানন্দিত শুভেচ্ছা। দুঃখের বিষয়, একই সময় পরাক্রমশীল করোনা ভাইরাসের দুর্দাপ আক্রমণে আমরা সবাই, সারা দেশের মানুষ লকডাউনে আছি। আর এই দুঃসময়ের ভেতর দিয়েই আমাদের থেকে চির বিদায় নিচ্ছেন, হারিয়ে যাচ্ছেন অনেক প্রিয়জন, কবি, বন্ধু, স্বজন। তাই শোকাহত নিঃশ্বাসে প্রশ্বাসে আজকের এই সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানটি শুরু করছি নিদারুণ মর্মবেদনা নিয়ে। শোকের ছায়া সমগ্র পৃথিবী গ্রাস করছে। আমাদের সকলের প্রিয় ভাজন বাংলা একাডেমির চেয়ারম্যান শ্রদ্ধাভাজন শামসুজ্জামান খান, চলচ্চিত্র অভিনয় শিল্পী মিষ্টি মেয়ে কবরী সরোয়ার ও ছন্দের বারান্দার প্রণেতা কবি শঙ্খ ঘোষ, এদের মহাপ্রয়াণে যাওয়ায় বিস্মৃত স্মৃতি দেহ মনকে শোকাহত করে আছে। আমাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা আলমগীর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি সহ অনেকেই রোগশয্যায় আছেন। তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। মাবুদ আল্লাহ সহায়। সকলের জন্যে দোয়া করি। এই রমজান মাসের সওয়াবে, রমজান মাসের বরকতে তারা যেন সবাই সুস্থ হয়ে দ্রুত যার যার নিজ গৃহে যেতে পারেন। সকলের জন্যে আজকের এই অনুষ্ঠান নিবেদন করে শুরু করছি কবিতার পাঠের কাজ। প্রথমেই আমরা কবিতা পড়ব আজকের প্রচ্ছবির কবি লন্ডন প্রবাসী কবি মোহাম্মদ শরীফুজ্জামানের কবিতা। বাংলাদেশে তিনি সিলেটের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তিনি ব্রিটেনে আছেন এবং নিয়মিত কাব্য চর্চা করেন। তার কবিতা, আজকের কবিতার নাম কৃষ্ণ গহ্বর। মোহাম্মদ শরীফুজ্জামান। স্বপ্নবৎ সময়কে ঝাপটে ধরেছে অদৃশ্য অসুখে। রোদন পঙ্কে বেঘরে ঘুরছে কাঙাল সময়। চঞ্চল নক্ষত্রের শহরে দৈবাত আচানক নীরবতা। বেমালুম লুট হচ্ছে জীবন ও জীবিকা। উচ্ছ্বাস সময় সব নিত্য
পতিত হয় কৃষ্ণ গহ্বরে। ভয়ানক দুর্দিনের শঙ্কায় শব্দরা ঠোঁটে নিভে যায়। দানবীরের ভূমিকায় জলবৎ জীবন। আধারে আধার ঘষে ঝরা পাতার শোক। দলিত ঋণে ভরে ওঠে রাতের সিন্ধুক। দলিত ঋণে ভরে ওঠে রাতের সিন্ধুক। শুনলেন কবি শরীফুজ্জামানের কবিতা। লন্ডন প্রবাসী কবি, তিনি সেখান থেকেই লেখালেখি করেন। এরপরে আমরা চলে যাব অন্য কবিতায়। আগে কবিতাগুলো আমরা পড়ছি, তারপরে এর উপর আলোচনায় আসব। সেই সাথে দেখছি আমার সাথে আছেন যারা, তাদেরকে আমার এই শোকাহত হৃদয়ে সুপ্রভাত কবিতার ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমার আনন্দিত অভিনন্দন। সাথে থাকবেন। দেখছি শামসুদ্দিন মোল্লা সাথে আছেন, দেখছি পথিক মজুমদার দাদা সাথে থাকবেন। আপনার কবিতা পাঠ করব, আলোচনা করব, সাথে থাকবেন। আরও আছেন অনেকে। সবাইকে আমার সাথে থাকার জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এরপরে আমরা কবিতায় যাব। এই কবি স্বনামধন্য কবি, ভারতের নিখিল ভারতবর্ষের তার সর্বত্রে বিচরণ। তিনি অনেক কবিতা লিখেছেন। ইতিপূর্বেও তার উপরে আমি 2-3টি লাইভ করেছি। আজকে তার কবিতা পড়ব। আগে তাকে একটু দেখে নেই। কবি সুব্রত ভট্টাচার্য ওরফে রিক্তান। তিনি প্রথমে রিক্তান নামে কবিতা লিখতেন, এখন পুরো নামটাই দেন কবি সুব্রত ভট্টাচার্য। দীর্ঘদিন যাবৎ তিনি নিখিল ভারতে নিয়মিত কাব্যচর্চা করে আসছেন। তার কবিতা বিশ্বের সর্বত্রে প্রচারিত হয় এবং আমিও তার কবিতা মাঝে মাঝে পাঠ করি। কবি সুব্রত ভট্টাচার্যের কবিতা এখন পড়ব। অন্তঃসার শূন্য। কবি সুব্রত ভট্টাচার্য, রিক্তান। যদি জানতাম কোনো এক বসন্তে এসে হারিয়ে যাবে আর এক বসন্ত, তবে কি মরীচিকার কাছে জল চাইতে যেতাম? আমি তো তোমাকে নিয়ে কিছু অলিক স্বপ্ন নিয়ে দুঃখের তন্তু বুনে গেলাম। তাই কি ফুল কি আজ শুধু ভুল সুবাস দেবে না বলে দিল? শাশ্বত স্বপ্নগুলো, বিগত বছরের কতগুলো ভালোবাসা, কথা কয়ে হৃদয় নিংড়ে হারিয়ে গেল শরতের মেঘের মতো। আমি তো ভালোবাসা শিখতে চেয়েছিলাম, করুণার দাম তো চাইনি। কতগুলো শব্দ ভালোবাসা মিশিয়ে আটপৌরে জীবনে কাব্যের সাথে মিলিয়েছিলাম। বিগত পরন্ত বিকেলে কিংবা জ্যোৎস্না প্লাবিত রাতে আবেগময় রোমান্টিক কল্পনাগুলো বড্ড মনে পড়ে।
তাই কি আজ, কাল বা প্রতিদিন মনের গভীরে থাকা শব্দগুলো কোন একটা অভিমানে পোড়ায় অহর্নিশ? আমি তো তোমায় অভিসারে ডাকিনি, প্রেম পাগল গ্লাসি বনে মহুয়ার মধু পান করিনি, মাতাল হাওয়ার মতো জড়িয়ে তোমার ওষ্ঠে চুমু দেইনি, পদ্মরাগে উচ্ছলে অতলে তোমার রস মধু সুধায় আমার নির্যাস ফেলিনি। পার্থিব জগতে যা কিছু তোমার শরীরে আছে সেগুলোর অধিকার নেব বলে মন্দ তো হয়নি। তোমাকে স্পর্শ না, তোমার প্রেমে আলিঙ্গনে ভাব বিভোরে থেকেছি। আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক হব বলে নিজেকে শুধুই তৈরি করেছি। আমি জগৎ শ্রেষ্ঠ প্রেম উপহার দেব বলে আমার শ্রেষ্ঠ কবিতাটি লিখেছি। আমার আজ জন্মকান্নার পবিত্র অভিলাষ মৃত্যুর আবর্তে ধুমলে ধুমলে। আমি চাইনি এই পৃথিবীকে, চেয়েছিলাম মোল্লারের বাঁশি শুনিয়ে সমুদ্রের সফেন তোমায় নিয়ে মিশে যেতে। চেয়েছিলাম পলগুন ধাঁচে এক্কা দুক্কা করে শত বছর ধরে তোমায় নিয়ে মাসতে। আজ মনের সব কান্নাগুলো ফুলগুতে জমা রেখে রাত ভাঙা চাঁদে আলোর ঘরে আলো নিভিয়ে অতল গভীরে গভীর মরুভূমির তপ্ত বালুর নিচে মিশে গেল একটা স্বপ্ন। তপ্ত বালুর নিচে মিশে গেল একটি স্বপ্ন। সুন্দর একটি কবিতা লিখেছেন কবি রিক্তান, ধন্যবাদ তাকে। আমরা কবিতাগুলো পড়ে যাচ্ছি। কবিতাগুলো পড়ার পরে কবিতার উপর আলোচনা করব। তবে আমি আজকে যাদের কবিতা পড়ছি তারা সবাই ইতিপূর্বে আমার লাইফে এসেছেন এবং তাদের নিয়ে আমি কবিতা পড়েছি, তাদের জীবন আলোচনা করেছি। তাই বেশি কিছু তাদের উপর আলোচনা করছি না, শুধু কবিতাগুলো পড়ে যাচ্ছি। এবার আমরা আমাদের প্রবীণ বন্ধু, ভালোবাসার বন্ধু একাধারে কবিতা লেখেন, সঙ্গীত চর্চা করেন, নজরুল সঙ্গীত খুব ভালো গাইতে পারেন। তিনি একাধারে কবি এবং শিল্পী, কবি শাহ আলম খসরু। কবি শাহ আলম খসরুকে আমরা একটু দেখে নেই। কবি শাহ আলম খসরু। এবার তার কবিতা পড়ব। তার কবিতার নাম করোনার আঘাত বেগবান। শাহ আলম খসরু। সস্তা অতি জীবন হরণ, মজবুত করোনা ভাইরাস, ধরছে যাকে মারছে তাকে, ললাটে কি পরিহাস। হাসপাতালে এখন স্থান হয় না, অক্সিজেনের জন্যে ঘুরে ভাইরাস নিয়ে ঘুরছে সবাই রাস্তার মোড়ে মোড়ে। কানের সাথে মাস্ক ঝুলিয়ে পকেটে কেউ বা নিয়ে হেঁটে যাচ্ছে অবাধে সবাই সদর পথটি দিয়ে। বাণিজ্যে নেমেছে চাঁদা আদায়ে সাইকেল গাড়ি ধরে, বোঝা যায় না লকডাউন আছে
কেউ পচে মরে পরে, গণপরিবহনের বন্ধে আবার বেকার বাড়ছে খালি, জীবন বাঁচাতে জনসাধারণ পেটে দেয় জোড়াতালি। সব গাড়ি ঘোড়া চলছে যখন, রেল লঞ্চ পরিবহন, ছেড়ে দিন বন্দি মানুষের, আছে তো জন্ম মরণ। সুন্দর একটি সাবলীল কবিতা উপহার দিলেন কবি খসরু ভাই। এবার শাহ আলম খসরু ভাইয়ের কবিতার বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখে নেই আমার সাথে আরও আছেন অনেক আমার বন্ধুগণ আছেন। হ্যাঁ, শাহ আলম খসরু ভাই আমার সাথে আছেন, ধন্যবাদ ভাই। শুভরাত্রি। এই এত রাত্রে আমার সাথে থাকার জন্যে, এই রমজান মাসে রোজার দিনে কষ্ট করে আমার সাথে আছেন, আপনাকে অভিনন্দন। সাথে আছে সুমি আক্তার। রমজান মাসের রমজানুল মুবারক। ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষায় থাকো সুমি আক্তার, সাথে থাকো। আরও আছেন আলী আশরাফ বিশ্বাস, ধন্যবাদ আলী আশরাফ বিশ্বাস গোপালগঞ্জ থেকে সাথে আছেন। কবিতা পাঠাবেন, আপনার কবিতাও আমার ইনবক্সে কবিতা পাঠাবেন, আপনার কবিতা নিয়ে আলোচনা করব, কবিতা পড়ব। ধন্যবাদ কবি আলী আশরাফ বিশ্বাস ও গীতিকার, কবি, লেখক, ছড়াকার আলী আশরাফ বিশ্বাস। হ্যাঁ, খসরু ভাই থাকেন, শুনছেন, শুনুন। এরপরে আমরা পরবর্তী কবিতায় চলে যাব। পরবর্তী কবিতার যে কবি, তিনি সুপরিচিত কবি, কিন্তু আমার লাইফে এই প্রথমে আসছেন। তার কবিতা আমার লাইফে প্রথমে পেয়েছি। অনেকের কবিতায় আমি আমার লাইফে 2বার 3বার করে পাঠ করেছি, আলোচনা করেছি, কিন্তু আজকে এখন যার কবিতা পড়ব তার কবিতা আজকেই প্রথম পড়ছি, এবং তিনি প্রথম আমার লাইফে আসছেন, কবিতা দিয়েছেন। তার নাম কবি পথিক মজুমদার। আমরা এবার কবিকে দেখে নেই, কবি পথিক মজুমদার। এবার আমরা তার কবিতা পড়ব। কবি পথিক মজুমদারের কবিতা, কবিতার নাম চটা পেটানো ছাদ। নামটাও একটু সুন্দর, চটা পেটানো ছাদ, কবি পথিক মজুমদার। একটা আটপৌরে বিকেল, বড্ড পিপাসত, জলছত্র খুঁজছে, সূর্যের সাথে জগিং করে ক্লান্ত, অসামাজিক সূর্যকে আঁধারের মধ্যে ঢুকিয়ে কিছু না বলে লাপাত্তা। অবশ্য আধারটা বেশ দেখা যাচ্ছে, কালো কালো ঘোরালো অট্ট হাসির মতো থমথমে গতর, এবং অজ্ঞান হওয়ার মতো তিন কোনা ভাব। 5 নম্বর দিকটা বেশ খোলামেলা, তবে 3 পাত্তি খেলার মতো প্রশস্ত নয়। একে তো পিপাসা
তার ওপর কষ বেরোনোর মতো গুমটো চতুষ্কোণ, চিকন চিকন প্রেগ দিয়ে চটা পেটানো ছাদ, হুক্কা নেই, আলা তামাক নেই, এমনকি ইনসুলিনের সিঞ্জারটাও নেই। ইনসুলিনের সিঞ্জারটা জলছত্র না পেলেও চলবে, কেননা গায়ের কষ দিয়ে জল আহারের আপাতত ব্যবস্থা হয়ে যাবে। এ কথা ভেবে নিজেকে বলি খুশিতে, লাভ দে লাভ দে। কিন্তু কিছুক্ষণ পরে বিকেল আর বিকেল থাকলো না, পিপাসা আর পিপাসা থাকলো না, আঁধার আর আঁধার থাকলো না, এমনকি 5 নম্বর দিকটাও থাকলো না। কে যেন ঈশ্বরের মতো কণ্ঠে কথা বলে উঠল, সাথে সাথে আমি দরাম করে নেই হয়ে গেলাম, নেই হয়ে গেলাম। খুব সুন্দর পরিসমাপ্তি কবিতার, ভালো লিখেছেন। শুনলেন কবি পথিক মজুমদারের কথা, তার কবিতা। আমি প্রথমেই তাকে দেখেছি, তিনি আছেন, সাথে আছেন পথিক মজুমদার, তার কবিতা পড়লাম। এবার আমি পঠিত কবিতাগুলোর উপর একটু আলোচনা করব। তার আগে আমি বলে নেই যে আপনারা যারা কবিতা পাঠিয়েছেন তার মধ্যে অনেকেই ইতিপূর্বে 2-3 বার তাদের কবিতা আমি পাঠ করেছি, আলোচনা করেছি, বিষয়গুলো তুলে ধরেছি এবং শব্দচয়ন বা শব্দ ব্যবহারের বিষয়টাও আমি পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে আমার ভাইয়েরা, কবি ভাইয়েরা হয়তো সেগুলো অনুশীলনও করেন না বা অনুসরণও করেন না। কবিতার স্টাইল সে আগের মতোই আপনাদের আছে, কবিতার ভাবধারা যাই হোক, কিন্তু কথা বা কল্পনা বা শব্দচয়ন, শব্দ প্রয়োগ সেই একইভাবেই চালিয়ে যাচ্ছেন, কোনো পরিবর্তন আসছে না। তাহলে এই যে আমি লাইভ করে আপনাদের কবিতা পড়ে আপনাদেরকে আমি যে এত কিছু বলি, এই বলার কি সার্থকতা রইল? তাই আমি আজ থেকে 4 বছর আগে রিক্তান ভাইকে, দাদাকে অনেক কিছুই বলেছিলাম যে আপনার কবিতাটা এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে করেন। কিন্তু দুঃখের বিষয় তার কবিতা সেই 4 বছর আগেও যা ছিল এখনও সেইভাবেই উনি লিখে যাচ্ছেন। হয়তো তিনি স্বনামধন্য হয়েছেন, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে তার একটা পরিচিতি তৈরি হয়েছে, কিন্তু কবিতার যে নতুনত্বের বিষয়, আধুনিকতার বিষয়, সেই জায়গাটা তিনি আসতে পারছেন না। এই জন্য আমার খুব কষ্ট লাগছে, কারণ রিক্তান দাদাকে আমি খুব ভালোবাসি, পছন্দ করি, তিনি অনেক লেখেন এবং তার লেখা আমার খুব ভালো লাগে। তো এই যে সুব্রত ভট্টাচার্য, রিক্তান দাদা, আপনাকে আজকেও বলি, আপনার কবিতা লেখার ব্যাপারে আরও একটু যত্নবান হন, আরও একটু সাহসী হন। প্রথমে যে কবিতাটা পড়লাম, আমার লন্ডন প্রবাসী কবি বন্ধু কবি মোহাম্মদ শরীফুজ্জামান, তার কবিতার ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ তার কবিতাটা, এই কৃষ্ণ গহ্বর কবিতাটা অতি অত্যাধুনিক এবং পরাবাস্তব কবিতা, খুবই ভালো। শব্দচয়ন, শব্দ প্রয়োগ, বাণী এবং কথাবার্তাগুলো খুব সাজানো গোছানো এবং মজবুত। কবিতাটি ছোট হলেও মাত্র 9 লাইনের কবিতা, কিন্তু তারপরে ওই 9টি লাইনই
৯,০০০ লাইনের কথা তার ভিতর দিয়ে তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন। যেমন একটি মাত্র কথা বলি আমি, যে কীরকমভাবে তিনি বলতে পেরেছেন, শেষের কথাটাই বলি। দেখুন, কবিতাটা দেখুন। কবিতাটা দেখুন, এই হলো কবিতাটা। তার কবিতার শেষের লাইনটি দেখুন, তিনি লিখেছেন, আধারে আধার ঘষে ঝরা পাতার শোক, দলিত ঋণে ভরে ওঠে রাতের সিন্ধু। এই যে আধারে আধার ঘষে ঝরা পাতার শোক, দলিত ঋণে ভরে ওঠে রাতের সিন্ধু, এই যে অভিব্যক্তি, এই যে শব্দের প্রয়োগ, শব্দের ব্যবহার এবং শব্দের যে আধুনিকতা, এটা এই কবিতাকে এক অমর সৃষ্টি হিসেবে প্রতীয়মান করেছে। সেজন্যে তার কবিতার উপরে আমার আর কিছু বলার নেই। শরীফুজ্জামান ভাই খুব ভালো কবিতা লিখেছেন। এরপরে আমরা অন্য কবিতার উপরে যাই সেই দাদা রিক্তান সুব্রত ভট্টাচার্যের কবিতার উপরে যাই। তার কবিতা, তাকে আমি অনেক আগেই অনেক বলেছি যে আপনার কবিতা লেখার সময় আপনি বিশেষ কিছু কথা যেগুলো এখন ব্যবহার হয় না সেইগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে তা করেন না, তিনি লিখে যাচ্ছেন সেইভাবে। কবিতাটি দেখেন আগে, তার কবিতাটাও দেখাই। এখন অন্তঃশ্বাস শূন্য সুব্রত ভট্টাচার্য কবিতাটি আমি দেখেন, কবিতাটার ভিতরে বোল্ড করেছি। এই যে কালো করে শব্দগুলো দেওয়া, এটা বোল্ড করা। এই বোল্ড করা যে শব্দগুলো, এই শব্দগুলোর ব্যাপারে আমার কথা। কিন্তু এই শব্দগুলো উনি না প্রয়োগ করতেন বা না লিখতেন, তাহলে এই কবিতাটা আধুনিক মান পেত। যেমন এই যে তো বোল্ড করেছে, এই কবিতার মধ্যে 4-5টা জায়গায় তিনি ব্যবহার করেছেন। তারপরে এই যে কত, এই যে কিংবা, এই যে শুধু বা, এই যে আমি তো তোমায়, আমি দেখাচ্ছি তার কবিতার যা কিছু, এই যে আবার তো, এই যে শুধুই, দেখুন, এই যে তোমায়, এই শব্দগুলো আমি আপনাদের দেখালাম বোল্ড করে এবং ইন্ডিকেট করে। এগুলো দেখানোর কারণ হলো যে আমি তো শুধু কবিতা পড়ি বা পড়েই শেষ করি না। আমি চাই যে একজন কবি আরও শুদ্ধতম কবিতা রচনা করুক, আরও আধুনিক মাত্রায় কবিতা রচনা করুক, আরও নিরেট সুন্দর শব্দ দিয়ে কবিতা রচনা করুক, এটা আমি আশা করি। সেই হিসাবে আমি তাদেরকে এর আগেও এই পরামর্শ দিয়েছি। আমি আজকে আবার সবার জানার জন্য, সবাইকে এ ব্যাপারে জানার জন্য বলছি যে আধুনিক কবিতায় বা আজকালকার যে কবিতা, সেই কবিতায় এই তো শব্দ ব্যবহার হয় না। তো শব্দের উৎপত্তিটাও বলেছি যে তো শব্দ কীভাবে উৎপত্তি হয়েছে। তো শব্দের উৎপত্তি হয়েছে তোতলামির থেকে। অর্থাৎ একজন কথা বলতে যাচ্ছে বা ভাব প্রকাশ করতে যাচ্ছে,
বা তার বিষয়টা সে প্রকাশ করতে যে বলতে পারতেছে না, বেঁধে যাচ্ছে। এই যে বেঁধে যাচ্ছে, কথা বলতে পারছে না, কথা বলতে যেয়ে থেমে যাচ্ছে বা ভাবতে হচ্ছে, তখন সে কথা বলতে না পেরে তো করে, অর্থাৎ তোতলামি একটা ভাব চলে আসে। এই তোতলামি ভাব থেকে শব্দটা আসছে। সে কারণে কবিতায় যদি আমি সেই তো শব্দ ব্যবহার করি, তাহলে এখানে বোঝা যায় যে কবিও ওখানে ভাব প্রকাশ করতে পারেন নাই বা পারতেছেন না, তার ওখানে বেঁধে যাচ্ছে, থেমে যাচ্ছে, তার প্রকৃত ভাবের শব্দ, প্রকৃত শব্দ আনতে পারছেন না। তাই তো দিয়ে তিনি সমাধান দিলেন। কেন আমি তো তোমাকে নিয়ে, আমি তো তোটা কি? এই যে আমি তো তোমাকে নিয়ে কিছু অলিক স্বপ্ন নিয়ে দুঃখের তন্তু বুনে গেলাম। এই আমি তোটা দরকার ছিল কি? তো না দিলেই তো হতো। আমি তোমাকে নিয়ে কিছু অলিক স্বপ্ন নিয়ে দুঃখের তন্তু বুনে গেলাম, তাইলেই তো হয়ে যেত। তো দরকার ছিল না। এরকম অনেক তো ব্যবহার করেছেন। এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে এখনকার আধুনিক কবিতায় আমায়, তোমায়, মোর, মগো, ওগো এ সমস্ত শব্দ ব্যবহার হয় না, বা এগুলো ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। এখন হবে আমায় না বলে আমাকে, সরাসরি আমাকে, তোমাকে। তাই কবি এখানে আমায়, তোমায় ব্যবহার করেছেন। এই কারণে আমি বলবো যে এই শব্দগুলি আপনি বর্জন করে আপনি সুন্দরভাবে আধুনিক মানের পরিমিত শব্দ ব্যবহার করুন। এবং যেমন শুনিয়ে সমুদ্রের সফেন তোমায় নিয়ে মিশে যেতে, তোমায় নিয়ে দরকার কি? শুনিয়ে সমুদ্রের সফেন তোমাকে নিয়ে মিশে যেতে, তাই তো হতো। এক্কা দুক্কা করে শত বছর ধরে তোমায় নিয়ে বাঁচতে, এক্কা দুক্কা করে শত বছর ধরে তোমাকে নিয়ে বাঁচতে, তাহলেই হয়ে যেত। তাহলে আধুনিক মান পেত কবিতাটা। তো সেই কারণে আমি অনুরোধ করব যে সুব্রতদা, আপনি কবিতা অনেক লেখেন, অনেক লিখছেন, এখনও লিখছেন। প্রায় 6 মাস পরে আবার আপনার কবিতা পড়লাম, কিন্তু আমি মনে করি যে কবিতার মান আপনার সেখানেই রয়ে গেছে, সেখান থেকে উঠে আসতে পারেন নাই, উত্তীর্ণ হচ্ছে না। আপনাকে উত্তীর্ণ হতে হলে শব্দের ব্যবহারে আরও বেশি সজাগ হতে হবে, আধুনিক হতে হবে, এবং যেটাকে বলা হয় যে পরিমিত শব্দ ব্যবহার করতে হবে। এখন আমরা চলে যাব খসরু ভাইয়ের কবিতায়। খসরু ভাই ভালো লেখেন। তার কবিতাটা যদিও ছোট্ট কবিতা, কিন্তু সহজভাবে তিনি কবিতাটা লিখেছেন। তার কবিতাটায় আমরা যেটা পেয়েছি সেটা হলো এই করোনাকালীন সময়ে তিনি করোনার যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরেছেন। যেমন সস্তাবতী জীবন মহরণ, মজবুত করোনার ভাইরাস। মানে জীবনটা এতই সস্তা যে জীবনের চেয়ে করোনার ভাইরাস বেশি শক্ত, বেশি মজবুত, বেশি মূল্যবান, বেশি দামি। এই কথাটা তিনি বোঝাতে চেয়েছেন, ধরছে যাকে মারছে তাকে, ললাটে রেখি পরিভাস। হ্যাঁ, তা এই যে ললাটের শব্দটা, ললাট মানে কপাল। হ্যাঁ, তা এটা একটা পুরনো শব্দ, ললাটে রেখি পরিহাস। হ্যাঁ, এই ললাট না যদি আপনি ভাগ্যের একটি পরিহাস বা কপালের একটি পরিহাস, তাহলে আরও আধুনিক গ্রহণযোগ্যতা পেত। এই কারণে কবিতায় যখন শব্দ ব্যবহার করবেন তখন খেয়াল রাখবেন যে শব্দগুলো অতীতে ব্যবহার হয়েছে এবং অনেক বেশি ব্যবহার হয়েছে, অথচ চলমান শব্দ অনেক আছে যেগুলো ব্যবহার হয়নি, সেই শব্দগুলো নিয়ে আসবেন কবিতায়। যেমন ললাটের পরিবর্তে যদি দিতেন ভাগ্যের একটি পরিহাস বা কপালের একটি পরিহাস, হ্যাঁ, বা এইরকম আরও অনেক শব্দ আছে, সেগুলো দিয়ে যদি আপনি সহজ করে ফেলতেন ললাট না দিয়ে, তাহলে আমার মনে হয় যে আধুনিকতার মানটা পেত। এইভাবে আরও অনেক শব্দ আছে আপনার কবিতায়। যেমন আপনি লিখেছেন হাসপাতালে এখন স্থান হয় না, অক্সিজেনের জন্যে ঘোরে, ভাইরাস নিয়ে ঘুরছে সবাই রাস্তার মোড়ে মোড়ে। খুব সুন্দরভাবে সহজ সরলভাবে আপনি তুলে ধরেছেন
প্রকৃত বাস্তবটা। এইরকমই হতে হবে কথাগুলো, একেবারে সহজ সরলভাবে সুন্দরভাবে কথাগুলো বলতে হবে, পরিষ্কারভাবে বলে দিতে হবে যা ঘটছে তাই। হ্যাঁ, কানের সাথে মাছ ঝুলিয়ে পকেটে কেউ বানিয়ে হেরে যাচ্ছে অবাধে সবাই সদর পথটি দিয়ে। হ্যাঁ, ঠিকই তো, এই যা ঘটছে তাই লিখছেন। এই এই কথাগুলো সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন। তবে এখানে আমি একটা কথা আপনার এই কবিতার ভিতরে বলতে হয়, সেই কথাটি বলার জন্যে আমি বিশেষ করে একটু খুঁতখুত করছিলাম। সেটা হলো, আপনি একটি লাইন লিখেছেন যে বাণিজ্যে নেমেছে চাঁদা আদায়ে সাইকেল গাড়ি ধরে, বোঝা যায় না লকডাউন আছে, কেউ পচে মরে ঘরে। এখানে আমার একটু আপত্তি আছে খসরু ভাই, যে এই ঘোর বিপদের সময় যেভাবেই হোক তারা যদি চাঁদা আদায় করে মানুষের দ্বারে দ্বারে সেবা দিতে পারে, যদি তাদেরকে সহযোগিতা করতে পারে, এই যারা করোনা রোগাগ্রস্ত তাদের সহযোগিতা করতে পারে, তাহলে সেটাকে আপনি বাণিজ্য বলতে পারেন না। এবং যদি বাণিজ্য থেকেও থাকে পিছনে, তার পিছনে সেটা কবিতায় আনা আমার মনে হয় সমীচীন না। তাহলে কবিতাকে ছোট করে ফেলানো হলো, আপনার কথাকে ছোট করে ফেলানো হলো। কারণ চাঁদা আদায় করতেছে এটা একটা বাণিজ্য, এই কথাটা গরিবের সেবার জন্যে এটা একটা খুব দুঃখজনক কথা, যদিও আমাদের সমাজে হয়ে থাকে বা হয়। এই কথার প্রেক্ষিতে আমার একটি বিষয় মনে পড়ে গেল, সেটা হলো স্বাধীনতার পরবর্তীতে আমি যখন আমার এলাকায় স্কুল করতে যাই 1973 সালে, তখন কোনো এক ভদ্রলোকের বাসায় আমরা এরকম চাঁদা তুলতে গেছিলাম, স্কুলের জন্য চাঁদা আনতে গেছিলাম। তখন তিনি ঠিক এই ধরনের একটা কথা আমাকে বলেছিলেন যে আর কোনো কাজ পান নাই, এখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চাঁদা তুলে খাওয়ার ব্যবস্থা করছেন। তা আমরা সেই ভদ্রলোকের কাছ থেকে আর চাঁদা চাইনি, বানিনি এবং নেইনি। অবশ্য ধনী লোক, খুব সম্পদশালী লোক, পরবর্তী তার সাথে আর কোনো সম্পর্কই রাখিনি আমরা। তা এরকম অনেকে বলে, মুখের পরও বলে দেয় যে চাঁদা তোলার নামে বাণিজ্য শুরু করছেন, হ্যাঁ, একটা ব্যবসা শুরু করছেন। তাই কবিতায় এই জিনিসটা আপনি এনেছেন, আমি এইটাকে ভালো মনে করলাম না। আপনি আরও ভাববেন এটা নিয়ে এবং আরও চিন্তা করবেন এবং এই বিষয়টা নিয়ে আরও ভেবে কবিতাটাকে আরও পরিশীলিত করবেন। আমার মনে হয় তাহলে কবিতাটা আধুনিক মান পাবে এবং একটু ব্যাপকতা পাবে। যদিও আপনার যদি মনে ভাবতে পারেন সত্যি কথাই তো বলেছি, কিন্তু অনেক সময় কবিতায় সত্যি কথা বলতে যে যদি সমাজকে দূষিত করা হয়, কলঙ্কিত করা হয়, তাহলে সেই কবিতার মান থাকে না। আমি মনে করি যে কবিতা হবে সবসময় উদার এবং কবিতার বাণী হবে সবসময় আহ্বানমূলক, উদারমূলক এবং মানুষকে ভালোবাসার শক্তিমূলক, ভালোবাসার শক্তি দিয়ে কবিতা লিখবে। ভালো থাকুন খসরু ভাই, আপনার কবিতাটা ভালো হয়েছে, অন্যান্য সব কিছু, শুধু এই লাইনটার ব্যাপারে আমার একটু ছিল, আপত্তি ছিল, সেই ব্যাপারে আপনার আলোচনা করে জানালাম। হ্যাঁ, সব গাড়ি ঘোড়া চলছে যখন, রেল লঞ্চ পরিবহন, ছেড়ে দিন বন্ধী মানুষদের, আছে তো জন্ম মরণ। হ্যাঁ, জন্ম তো থাকবে, কিন্তু এই লকডাউনের দরকার আছে, মৃত্যুর হার কমে আছে। লকডাউন ছেড়ে দিলে মৃত্যুর হার ওই কলকাতা দিল্লির মতো বেড়ে যাবে, এবং দিল্লির মতো যে হয়ে যায় ঢাকার অবস্থা, তাহলে বাংলাদেশ অবস্থা কী হবে আপনি ভাবতে পারেন? সেই জন্যে লকডাউনের দরকার আছে। ধন্যবাদ কবি শাহ আলম খসরু ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুরক্ষায় থাকেন। এরপরে আসতেছি আমি কবি পথিক মজুমদার। দাদা, আপনি প্রথমে আমার কাছে কবিতা পাঠিয়েছেন, এই প্রথম আপনার কবিতা নিয়ে আলোচনা করছি এবং প্রথমে কবিতাটা আপনাকে সাথে পরিচিত হচ্ছি। আপনার কবিতাটি খুবই পরাবাস্তব একটি কবিতা লিখেছেন, আধুনিক কবিতা লিখেছেন, শব্দচয়নগুলো সুন্দর হয়েছে। আপনাকে আমার খুব কিছু বলার নেই, সবই সুন্দর হয়েছে, আপনার ভাষার ব্যবহারও সুন্দর। এবং সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটায় যে আপনি
একটি জায়গায় লিখেছেন যে থমথমে গতর এবং অজ্ঞান হওয়ার মতো তিন কোনা ভাব। এই যে তিন কোনা ভাব, এটা যে কি একটা নতুনত্ব চমক দিয়েছেন এই কবিতায়, এই ভাষায়, এটা আমি মানে এই মুহূর্তে এর বিশ্লেষণ করা কঠিন আমার পক্ষে, কারণ খুবই আধুনিক এবং খুবই সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আরেকটি জায়গায় লিখেছেন আপনি, সেটাও সুন্দর হয়েছে। যেমন এমনকি 5 নম্বর দিকটাও থাকলো না। এই 5 নম্বর দিকটাও, এই 5 নম্বর দিকটা দিয়ে কী নির্দেশ করেছেন, কি ইঙ্গিত করেছেন, এটা সবার পক্ষে বুঝে ওঠা সম্ভব না, কঠিন একটা বিষয়। কিন্তু আপনি এমনভাবে প্রয়োগ করেছেন যে আপনার এই প্রয়োগটা অত্যাধুনিক হয়েছে এবং পরাবাস্তব একটা প্রয়োগ হয়েছে। এমনকি 5 নম্বর দিকটাও থাকলো না, কে যেন ঈশ্বরের মতো কণ্ঠে কথা বলে উঠল, সাথে সাথে আমি দ্রাম করে নেই হয়ে গেলাম। ওহ, কি সুন্দর অভিব্যক্তি, কি সুন্দর প্রকাশ। সাথে সাথে আপনি নেই হয়ে গেলেন, অর্থাৎ আর থাকলেন না। এই যে কবিতার ভিতরে একটি মানে নতুনত্ব সৃষ্টি, এই নতুনত্ব সৃষ্টিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার লেখা ভালো, আরও লেখা পাঠাবেন। আমি খুবই ভালো লেগেছে আপনার লেখা। এখানে আমি একটা কথা শুধু বলবো, আপনার সবগুলো শব্দই সুন্দরভাবে প্রয়োগ করছেন, আধুনিক এবং প্রমিত শব্দ ব্যবহার করেছেন, কোনো শব্দে কোনো ত্রুটি নাই, সব কিছু ঠিক আছে। একটি জায়গায় শুধু বলবো, সেটা হলো আপনার কবিতাটা দেখাই, সবার কবিতাই যেহেতু দেখাই, আপনার কবিতাটাও দেখাই, দেখেন, সবাই দেখেন। হ্যাঁ, চটা পেটানো ছাদ, কবিতা প্রতীক মজুমদার। দেখুন সব লাইনগুলি সুন্দর। এখানে একটি শব্দ শুধু, এই যে এখানে দেখুন, একে তো পিপাসা তার উপর, এই যে তার উপর, এই শব্দটা, এই উপর শব্দটা, এই উপর শব্দটা এখন এই উপর এইভাবে লেখা হয় না, এখন লেখা হয় ওপর, ও দিয়ে। অর্থাৎ একে তো পিপাসা তার ওপর, ও দিয়ে লিখলে পরে শব্দটা আধুনিক হয়ে যাবে। আর যখন উপর দিয়েছেন তখন এটা ভুল নাই, কিন্তু এটা আদিকালের শব্দ হয়েছে, এই আর কি। আর সব ঠিক আছে, খুব সুন্দর লিখেছেন। কবিতা পাঠাবেন আরও, আমি খুশি হব এবং আপনার কবিতার উপর আলোচনা করব, কথা বলবো। তবে আপনার এই কবিতার উপরে আর আলোচনা করার মতো তেমন আমি কিছু মানে মনে করি না, কারণ এটা একটা অত্যাধুনিক ভালো কবিতা, সুন্দর। ছন্দমাত্রা পর্বগুলো ঠিক করে নেবেন, যেটুকু যেখানে ত্রুটি আছে। আমি ছন্দের উপরে, পর্বের উপরে অনেক আলোচনা করেছি। গাংচিলের 8টি পর্বে ছন্দের উপরে আমি সবগুলো ছন্দের উপর আলোচনা করেছি। গাংচিলের 8টি পর্ব আমার ইনবক্সে আছে, আমার প্রোফাইলে আছে, আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আমি আর ছন্দের উপর কথা বললাম না, কিন্তু কবিতা হিসেবে আপনার একটি সুন্দর কবিতা হয়েছে এবং ভালো কবিতা হয়েছে, ভালো লিখেছে। আপনার কবিতার ব্যাপারে আমার আর কিছু বলার নেই, আপনি শুধু এখন লিখে যাবেন, আপনি কবি হবেন। ধন্যবাদ দাদা প্রতীক মজুমদার, সাথে থাকবেন। হ্যাঁ, দেখছি আমার সাথে আছে রাহুত, এসকে রাহুত, সুবীর কুমার রাহুত। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, এত রাত্রে তুমি আমার সাথে আছো, এই রমজান মাসে জেগে আছো রাত দ্বিপ্রহরে, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, প্রতীক মজুমদার দাদা আছেন আমার সাথে এখনও, ধন্যবাদ আপনাকে, অভিনন্দন। হ্যাঁ, আমার সাথে আছেন খসরু ভাই এখনও। খুব ভালো লাগলো আপনার সুচিন্তিত আলোচনা, সমালোচনা, বরাবরের মতোই খুব সুন্দর আলোচনা শুনতে বসেছিলাম। ভালো থাকবেন, সব সময় সুরক্ষায় থাকুন। হ্যাঁ, আপনিও সুরক্ষায় থাকেন। বিশেষ করে আমার আপনার ব্যাপারে যেটা আমার বলার, সেটা হলো আপনার আমার বয়স প্রায় একই ধরনের হয়েছে, অর্থাৎ প্রায় 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে। আমাদের যদি করোনায় ধরে ভাই, আমরা কিন্তু আর বেশি বাঁচব না। সেই কারণে এই করোনার থেকে বেঁচে থাকার জন্য খুবই সুরক্ষায় থাকবেন। দরকার ঘরের ভিতরে বন্দী থাকবেন, জেলখানার মধ্যে থাকবেন, নিজেকে সবসময় সুরক্ষায় রাখবেন এবং আপনি দীর্ঘজীবী হন এবং আপনি আরও ভালো লেখুন। আপনার গান শুনি আমি, আপনি ভালো গানও গান,
আপনাকে আমার অভিনন্দন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ খসরু ভাই। হ্যাঁ, সাথে আছে আরও অনেকে, সুমি, সবাইকে ধন্যবাদ। আমি প্রায় অনুষ্ঠান শেষ করে আসছি, আর শেষে আরেকটি কবিতা পড়ে আমি অনুষ্ঠান শেষ করে দেব। সবার কবিতার উপরে আলোচনা করেছি। শরীফুজ্জামান, কবি শরীফুজ্জামান, কবি শরীফুজ্জামান, কবি রিক্তান, কবি শাহ আলম খসরু এবং কবি পথিক মজুমদার, সবার কবিতার উপরে কিছু কিছু আলোচনা করলাম। কবিতা তো প্রথমে পড়েছি, শুনেছেন। এখন যে কথাটি আমি বলবো সেটা হলো যে যারা আমার ইনবক্সে কবিতা পাঠাবেন, শুধু তাদের কবিতাই আমি কিন্তু এখানে পড়ি, আলোচনা করি এবং তাদের উপরে কথা বলি। এবং যারা মনে করেন যে আপনার কবিতা আমার ইনবক্সে পাঠিয়ে এখানে পড়ার জন্য দিতে চান, অনুগ্রহ বাপ্পিদা আছেন, ধন্যবাদ। আপনার কবিতা পড়েছি, আপনার কবিতা পড়ে আলোচনা করেছি, আপনার লেখা সুন্দর হয়েছে। কিছু শব্দের ব্যাপারে আলোচনা করেছি, শব্দগুলোর ব্যাপারে আমি আগেও আপনাকে বলেছি, এখনও আজকেও বললাম। আপনি একটু সেগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনার এই কবিতাটা খুবই ভালো কবিতা হয়েছে, খুব সুন্দর কবিতা হয়েছে। আপনি নিজে একটু লক্ষ্য করবেন এবং লক্ষ্য করে কবিতাটা আরেকটু ঠিক করে ফেলবেন, তাহলেই হবে। আপনি তো শব্দ এখন ব্যবহার করেন, আমি তো বলেছি তো শব্দটা কি, যেমন তো, গো, এই শব্দগুলো কোত্থেকে, উৎপত্তি কী, এগুলো বলেছি। এগুলো ব্যবহার না করলে তো পারেন, ব্যবহার না করলে তো কবিতা সুন্দর হয়। দরকার এই শব্দগুলো ব্যবহার করা। যাই হোক, আপনার কবিতা অনেকদিন পরে পড়লাম, ভালো লাগলো, সুন্দর হয়েছে কবিতা। বাপ্পিদা ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। এরপরে আমি আজকের শেষ কবিতাটি পড়ব। আজকের শেষ কবিতাটি পড়ার আগে আমি একটি কথা বলে রাখি, সেটা হলো এই করোনাকালীন সময় আমরা সবাই বন্দী আছি। সারা বিশ্ব এখন একটি মহামারী, অতিমারী, দুস্তর জীবন এবং শোকবহ সময় পার করছি। খুবই দুঃসময়, কে থাকি কে বাঁচি জানি না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন সবাই। সবার কাছে আমি দোয়া চাই যাতে সুস্থ থাকতে পারি এবং এই লাইভ করে যেতে পারি, লাইভ চালিয়ে যেতে পারি। এবং আপনাদের কাছে সেই দোয়া এবং আশীর্বাদ চাই। আপনাদের প্রার্থনায় আমাকে রাখবেন, আমি যেন আপনাদের প্রার্থনায় একজন আশাবাদী থাকতে পারি। সেই হিসাবে সবার কাছে আমার অনুরোধ যে আপনারাও সুরক্ষায় থাকুন এবং আমাকেও দোয়া করুন। এবার আমার নিজস্ব কবিতাটি পড়ছি, আমার নিজের লেখা কবিতা, এবং এই কবিতা দিয়ে আমি শেষ করব আজকের লাইভ। কবিতার নাম প্রসঙ্গ মানুষ। প্রসঙ্গ মানুষ। দিল্লিতে অক্সিজেন নাই, কান্দে ভারতবাসী। মসজিদ মন্দির সবখানেতে করোনা রোগীর সাই। মানুষ এসে দাঁড়ায় মানুষের পাশে, মানুষকে ভালোবাসে। নাই জাত পাত, নাই ভেদাভেদ, মানুষ মানুষের জ্ঞাতি। হিন্দু মুসলিম এক হয়ে গোর খোদে চিতা সাজায়। ছুত অচ্ছুত নাই গোরামি, এক হয়ে গেছে সব ধর্মবাণী। মৃত্যুপুরী দিল্লি নগরী, জীবন বাঁচাতে হাহাকার। হিন্দু মুসলিম সব জাত মিলে দিচ্ছে অক্সিজেন, করছে রক্তদান। সিলিন্ডারের গায়ে ব্লাড ব্যাংকে লেখা নাই কোথাও কারো অবদান।
আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, জাপান সব দেশ হাত বাড়িয়ে দিচ্ছে মানুষের কল্যাণে। এক পৃথিবীর মানুষ, এক জাতি, এর বাইরে ভাববার সময় নাই। সময় এসেছে পেন্ডামিকে বসে বিশ্বজয়ের মানবতা। সকল দুষ্কর্ম বন্দি গৃহে, বাহিরে ফর্সা অগ্নিকুণ্ড, বাহিরে ফর্সা অগ্নিকুণ্ড। করুণা সুক্রিয়া নির্জন ওই বেশ্যাপাড়া। করুণা সুক্রিয়া বন্ধ বার বনিতার মদ্য করা। জগৎ জুড়ে এক জাতি সে, মানুষ মানুষের সেবায়। যুদ্ধের দামামা থামিয়ে আসো সেবার পরমায়। জগৎ জুড়ে এক জাতি সে, মানুষ মানুষের সেবায়। যুদ্ধের দামামা থামিয়ে আসো সেবার পরমায়। ধন্যবাদ সবাইকে, আমার অভিনন্দন এবং এই রাত দ্বিপ্রহরের শুভেচ্ছা। শুভরাত্রি, দোয়া করবেন। দাদা রিক্তান সাথে আছেন, আরও যারা সাথে আছেন সবাইকে অনুরোধ করব আমার লাইভটি কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে আপনার বন্ধুরাও দেখতে পাবে, জানতে পারবে এবং প্রচার হবে। কারণ একটি শেয়ার করা মানে হলো তার প্রোফাইলে যত বন্ধু থাকে সকল বন্ধুর নজরে আসা। সেই নজরে আসলে তার প্রচারটাও হলো। সে কারণে আপনারা শুধু কমেন্টই করবেন না, শেয়ারও করবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।